ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা কামনা। পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় ধৃতদের 7 জনের আদালতে জবানবন্দি, মোট আসামি 90 জন। কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞের। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আবেদনে আপিল বিভাগের শুনানি কাল। ইতিবাচক পথেই হাঁটছে আন্দোলনকারীরা, মন্তব্য আইনমন্ত্রীর। এবং কোটা নিয়ে বৈষম্যমূলক সিদ্ধান্তে পুনরাবৃত্তি চায় না শিক্ষার্থীরা। গ্রহণযোগ্য সমাধান দাবি, শিক্ষকদের সমর্থন না পাওয়ায় হতাশা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। জ্বালানি সহ বাংলাদেশের প্রধান খাত বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজিংয়ে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চীনের সহায়তা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে হাতে হাত রেখে দুর্দান্ত কিছু অর্জন করার। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। চীনে 4 দিনের সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ চীন বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্প এবং উন্নয়ন খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পুঁজিবাজারের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। The Bangladesh Securities and Exchange Commission is actively working to further develop our capital markets. The aim is to make them more attractive to foreign investors. We have made significant progress in developing a robust bond market. বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বমঞ্চে নিজস্ব অবস্থান তৈরি করেছে উল্লেখ করে আকর্ষণীয় যাত্রায় শরিক হতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান সরকার প্রধান। Our young entrepreneurs are making their mark on the global stage, and we invite you to be a part of this existing journey. Bangladesh is committed to ensuring your business operations and profitable. শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও চীনের কয়েকটি কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার 17 জনের মধ্যে 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, এই মামলায় আসামির সংখ্যা 90 জন। বিশেষজ্ঞরা বলছেন, এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পিএসসির ওপর বিশ্বাস হারাবে জনগণ। কাজী ইহসান বিন দিদারের প্রতিবেদন। গত 12 বছরে বিসিএস সহ 30টিরও বেশি সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। এ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের হয়েছে পল্টন থানায়। পিএসসির 2 উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির ছাড়াও প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত সংস্থাটির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে। আমরা এই মামলার এজাহার পাইছি, মামলা দিয়েছি, মামলা তো তদন্ত করবে সিআইডি। ধৃতদের মধ্যে আরও আছেন পিএসসির 11 কর্মচারী, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান এবং নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী। পিএসসি আইনে পল্টন থানায় সিআইডির করা মামলায় নামীয় 31 জন সহ মোট আসামি প্রায় 90 জন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা না নিলে পিএসসি এবং সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তীব্র হয়ে উঠবে। যারা এইভাবে নিয়োগ পেয়েছেন, যারা অভিযুক্ত, তাদের কাছে তাদের তালিকা আছে অথবা তারা চেনেন, তাদের কাছ থেকে তথ্য নিয়ে এদের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে যে ব্যবস্থা গ্রহণ করা, সেটি গ্রহণ করা প্রয়োজন। মানে বৃহৎ স্বার্থ এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সেটি করা প্রয়োজন। এর বিকল্প ভাবতে গেলেই
মানুষের মধ্যে কিন্তু নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া বলুন অথবা নানা ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে। গ্রেফতার 17 জনকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। এদের মধ্যে 7 জন অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা 2 শিক্ষার্থীর আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে আগামীকাল। এদিকে আপিল করে কোটা বিরোধীরা ইতিবাচক পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতে কোটা ও পেনশন স্কিম আন্দোলনে বিএনপির সমর্থন দুরভিসন্ধিমূলক। সুরাইয়া মনিকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির শেষ দিন সোমবার দাবি আদায়ে সরকারকে এই সময়ও বেঁচে দেন তারা। এ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতের হলফনামার অনুমতি পাওয়ার পর আবেদন করেন 2 শিক্ষার্থী। সচিবালয়ের নিজ দপ্তরে শিক্ষার্থীদের এ পদক্ষেপকে ইতিবাচক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। ঘটনা ঘটছে আদালত, রাজপথে এখানে আন্দোলন করে বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না, এবং এটা করলে যেটা হয় একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শিক্ষার্থীদের আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনাকে স্বাগত জানান। তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। বিএনপির কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নিজেরা ব্যর্থ হয়ে কোটা আন্দোলনে ভর করে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কারের আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটাই হলো তাদের লক্ষ্য। কোটা এবং পেনশন স্কিম আন্দোলন নিয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 2018 সালের পরিপত্রের মতো অসম্পূর্ণ সিদ্ধান্তের আর পুনরাবৃত্তি চান না কোটা বিরোধী শিক্ষার্থীরা। সংসদে আইন পাশ ও কমিশন গঠন করে স্থায়ী গ্রহণযোগ্য সমাধানের দাবি তাদের। সমাধান চান তারা। আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমর্থন না পাওয়ায় একে নৈতিকতার প্রশ্নে আপোষ বলেও মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে রাজপথে নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। 2018 সালের পরিপত্র বাতিলে আপিল বিভাগের রায়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফুঁসে ওঠেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বৈঠক শেষে আইনের মধ্যে সমাধান খোঁজার পরামর্শ দেন তিনি। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। কেমন আইনি সমাধান চান শিক্ষার্থীরা? এ বিষয়ে কথা হয় চলমান আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে। তারা জানান, অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম সুযোগ রেখে কোটা ব্যবস্থার যৌক্তিক ও স্থায়ী সমাধান চান তারা। আপনাদের জায়গা থেকে এই কথাটুকু দেন, সময়টুকু দেন যে আমরা 6 মাসের মধ্যে এটি কমিশন গঠন করে সবকিছু পূর্ণাঙ্গকে প্রকাশ করব পুরো জাতির সামনে। আমরা সেদিনই রাজপথ থেকে সরে চলে আসব। কোটার সাথে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সমন্বয় করে, পলিসি মেকারদের সমন্বয় করে, আইন সদস্যদের সমন্বয় করে একটি কমিশন গঠন করার মধ্য দিয়ে আমরা চাই সকল গ্রেডে
যৌক্তিক সংস্কার হোক। আন্দোলনের মুখে 2018-তে নেয়া তাৎক্ষণিক সিদ্ধান্তের মাসুল 2024-এ এসে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। হঠাৎ ডিসিশন যেগুলো নেওয়া হয় একটি আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, সেগুলো কিন্তু কোনো সাস্টেইনেবল প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয় না। সেই ঘাটতিগুলোর জায়গায় আবার নতুন করে এসে কেউ রিড করবে, আবার আমাদের রাজপথে নামতে হবে। আমরা এরকম কিছু চাই না। যৌক্তিক কোটাগুলিকে রেখে আমরা চাই সংবিধানে আইন করে সেটাকে সংশোধন করা হোক। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে মানুষ এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কোটার সুবিধা টিকিয়ে রাখতেই আন্দোলনে সমর্থন দিচ্ছেন না বলে অভিযোগ ও আক্ষেপ জানান আন্দোলনকারীরা। তারা এই পোষ্য কোটাটা ভোগ করার জন্য তারা আজকে আমাদের আন্দোলনের সাথে নৈতিক সমর্থন দিচ্ছে না। নৈতিক জায়গায় কম্প্রোমাইজ তারা করেছে। কখনো ছাত্র আন্দোলন, কখনো শিক্ষকদের ধর্মঘট, বিরোধী দলের অবরোধেও পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রতিদিন যানজটে কর্মঘণ্টার মৃত্যুর হিসেব কষলেও শিক্ষা ব্যবস্থার এমন দুর্দিনের দায়িত্ব কার? MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিভিন্ন স্থানে ধীর গতিতে নামছে বন্যার পানি। সিরাজগঞ্জে যমুনা এখনও বিপদসীমার 57 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে বেশি দুর্ভোগে পড়েছেন হাওরের বানভাসীরা। বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। সুনামগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের তথ্যমতে 12 উপজেলার 38টি ইউনিয়নের প্রায় 8,021টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গেছে। এতে মৎস্যজীবীদের 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার আউশ ধানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে ভেঙে গেছে নিম্ন আয়ের মানুষজনের কাঁচা ঘর বাড়ি। এছাড়া 12টি উপজেলায় 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যা হওয়ার কারণে এই ফিশারি থেকে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যে সময় পানি ঢুকে ঢুকার সাথে অনেক মাছ বাহির হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। এবারের বন্যায় মৎস্য খাতে অকল্পনীয় ক্ষতি হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়, এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা পাড়ের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বসতবাড়ির রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বন্যা কবলিতরা। কোনো কিছু করা পারতেছি না, গর্দার ব্যাগ তলা গেছে, খেতা কাপড় সব ভিজা গেছে। পাকশা করে খামু হে জিনিসপাতি নাই। কোন চেয়ারম্যান মেম্বারে যে অর্ধেক পেরিত আসে না, কেউই আসে নাই। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত 24 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। কুখ্যাত ইন্টারনেটে অধ্যাদেশকে আইনে রূপান্তরের 45তম বার্ষিকী আজ, যার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেন স্বৈরশাসক জিয়াউর রহমান। এটিকে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, জাতীয় সংসদকে ব্যবহার করে এমন একটি কালো আইনকে সংবিধানে সংযুক্তির ঘটনা বিশ্বে বিরল। নাসিরুদ্দিনের রিপোর্ট। ইন্ডেমনিটি শব্দের অর্থ শাস্তি এড়ানোর ব্যবস্থা। আর কোনো অপরাধের বিচার কাজ করা যাবে না, আইনের মাধ্যমে তা নিশ্চিত করার নাম ইন্ডেমনিটি অধ্যাদেশ। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হওয়া খন্দকার মোস্তাক আহমেদ সংসদ ভেঙে দেন। এরপর বঙ্গবন্ধুর খুনিদের বাঁচিয়ে তাদের দায়মুক্তি দিতে 1975 সালের 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেন, যা অধ্যাদেশ নম্বর 50 নামে অভিহিত হয়। এরপর স্বৈরশাসক জিয়াউর রহমানের দমনপীড়নের মুখে 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি 207টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। 1979 সালের 9 জুলাই বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনীর পর বিএনপি নেতৃত্বাধীন সংসদ ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে। এর ফলে রুদ্ধ হয়ে যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। একটা দেশের জাতীয় সংসদকে ব্যবহার করে এটাকে আইনে রূপান্তর করা, যে বিচার করা যাবে না, কখনোই বিচার করা যাবে না, এবং সেটা সংবিধানে যুক্ত করা, যেই সংবিধান হচ্ছে একটা দেশের পবিত্র একটা
দলিল, সেই দলিলে এটা যুক্ত করা, এটা যে কত বড় অন্যায়, কত বড় অপকর্ম, কত বড় দুঃসাহস, সেটা আমরা দেখলাম। 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এরপর কয়েক দফার অভ্যুত্থান ও রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখে বাংলাদেশ। তবে 1996 সালে ক্ষমতায় এসে ইন্ডেমনিটি আইন বাতিল করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সে বছরের 2 অক্টোবর ধানমন্ডি থানায় মামলা দায়েরের মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কাজ। বাধা অপসারণের ফলে আমরা জানি যে বিচার প্রক্রিয়া চলেছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি 2001 সালে সরকার পরিবর্তনের পরে আবার এই বিচার প্রক্রিয়া কীভাবে থমকে গিয়েছিল। 2010 সালের ফেব্রুয়ারিতে সংবিধানের 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেট। নারী পুরুষ দুই বিভাগেই আইসিসি জুন মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 2 ভারতীয় ক্রিকেটার। জুনে টি-20 বিশ্বকাপে 15 উইকেট এবং 4.17 রান খরচায় 15 উইকেট শিকার করে জুন মাসে সেরা খেলোয়াড় হয়েছেন জসপ্রীত বুমরাহ। আর নারী বিভাগে জুন মাসে সেরা হয়েছেন বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। গেল মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে 343 রান এবং একমাত্র টেস্ট ম্যাচে সেঞ্চুরি করায় জুন সেরা ক্রিকেটার হন মান্ধানা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সহ শীর্ষ খাতে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা কামনা। পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় ধৃতদের 7 জনের আদালতে জবানবন্দি, মোট আসামি 90 জন। কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞের। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আবেদনে আপিল বিভাগে শুনানি কাল, ইতিবাচক পথে হাঁটছে আন্দোলনকারীরা, মন্তব্য আইনমন্ত্রীর। এবং কোটা নিয়ে বৈষম্যমূলক সিদ্ধান্তে পুনরাবৃত্তি চায় না শিক্ষার্থীরা, গ্রহণযোগ্য সমাধান দাবি। শিক্ষকদের সমর্থন না পাওয়ার হতাশা। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।